আজকে চলে এসেছি অ্যানিমিয়ার 10th পার্ট নিয়ে। আজকে আমি বোঝাবো G6PD ডেফিসিয়েন্সি, অর্থাৎ গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনের ডেফিসিয়েন্সি, যেটা হচ্ছে একটা এনজাইম, যে এনজাইমের ডেফিসিয়েন্সির ফলে অ্যানিমিয়া কিন্তু দেখা যায়। এই G6PD ডেফিসিয়েন্সি এটা কোনো রকম মাইক্রোসাইটিক অ্যানিমিয়া নয়, এটা নর্মালি নর্মোসাইটিক অ্যানিমিয়া হয় এবং এখানে আরবিসির সাইজ বা শেপের কোনো রকম চেঞ্জ হয় না। তো চলো দেখি এখানে কি হয়। জেনারেলি দুটো এনজাইমের ডেফিসিয়েন্সির কারণে আমরা অ্যানিমিয়া দেখতে পাই। তার মধ্যে একটা হচ্ছে পাইরুভেট কাইনেজ, যেটা মেনলি গ্লাইকোলাইসিস পাথওয়েতে দেখা যায়। যে এনজাইমটা এই পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সির কারণে গ্লাইকোলাইসিস পাথওয়েতে ডিফেক্ট ঘটে এবং অ্যানিমিয়া দেখা যায়। এবং আরেকটা হচ্ছে G6PD ডেফিসিয়েন্সি, অর্থাৎ গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনের ডেফিসিয়েন্সি, এর ফলেও অ্যানিমিয়া দেখা যায়। এবং এই G6PD এনজাইমটা কাজে লাগে HMP পাথওয়েতে। এই HMP পাথওয়েটা কি? HMP পাথওয়ে হচ্ছে হেক্সোজ মনোফসফেট পাথওয়ে, যেটা গ্লাইকোলাইসিস পাথওয়ের মাধ্যমে একটা পাথওয়ে, যেখানে দুটোতেই গ্লুকোজের ব্রেকডাউন হয়, কিন্তু গ্লাইকোলাইসিস পাথওয়ের মাধ্যমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে এটিপি। ঠিক আছে, গ্লাইকোলাইসিস পাথওয়েতে আমরা কী হয়, গ্লাইকোলাইসিস পাথওয়ের মাধ্যমে কী হয়, এটিপি তৈরি হয়। বাট HMP পাথওয়েতে কী হয়, অ্যাট দ্য এন্ড NADPH তৈরি হয়। ঠিক আছে, এই দুটো পাথওয়ের মধ্যে পার্থক্য কী? গ্লাইকোলাইসিস পাথওয়ের মাধ্যমে এটিপি তৈরি হয় এবং HMP পাথওয়ের মাধ্যমে এটিপি তৈরি হয় না, এখানে NADPH তৈরি হয়। এই NADPHটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, তো চলো দেখি এই যে G6PD ডেফিসিয়েন্সির কারণে আমাদের যে অ্যানিমিয়া হচ্ছে, G6PD ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো এখানে G6PD যদি নর্মালি থাকে তাহলে সেক্ষেত্রে G6PD কী কাজ করে আমাদের শরীরে, সেটা আমাদের আগে বুঝতে হবে। G6PD, রোল অফ G6PD, HMP পাথওয়ে হচ্ছে একটা লং পাথওয়ে এবং এই HMP পাথওয়েতে একটা স্টেপ হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট কনভার্টেড টু 6 ফসফোগ্লুকোনেট। কী বললাম? গ্লুকোজ 6 ফসফেট কনভার্ট হয় বাই দ্য এনজাইম গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ। ঠিক আছে, কী বললাম? গ্লুকোজ 6 ফসফেট কনভার্ট হয় G6PD এনজাইমের উপস্থিতিতে এবং অ্যাট দ্য এন্ড কী হয়, NADPH তৈরি হয়। ঠিক আছে, NADPH তৈরি হয় এবং এই NADPH কী করে, এই NADPH GSSG, অর্থাৎ ইনঅ্যাক্টিভ গ্লুটাথায়ন, ইনঅ্যাক্টিভ গ্লুটাথায়ন বা GSSG-কে GSH-এ কনভার্ট করে। GSH কি? অ্যাক্টিভ গ্লুটাথায়ন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ গ্লুটাথায়ন আর GSSG হচ্ছে ইনঅ্যাক্টিভ গ্লুটাথায়ন। এই ইনঅ্যাক্টিভ গ্লুটাথায়নকে অ্যাক্টিভ গ্লুটাথায়নে কনভার্ট করে কে? এই NADPH ইন দ্য প্রেজেন্স অফ গ্লুটাথায়ন রিডাক্টেজ। ঠিক আছে, গ্লুটাথায়ন রিডাক্টেজের উপস্থিতিতে NADPH GSSG-কে GSH-এ কনভার্ট করে। ঠিক আছে, এবং পরবর্তীকালে এই যে অ্যাক্টিভ GSH বা অ্যাক্টিভ গ্লুটাথায়ন আবার ইনঅ্যাক্টিভ গ্লুটাথায়নে কনভার্ট হয় এই গ্লুটাথায়ন পার অক্সিডেজের উপস্থিতিতে। ঠিক আছে, এই অ্যাক্টিভ গ্লুটাথায়ন ইনঅ্যাক্টিভ গ্লুটাথায়নে কনভার্ট হয় গ্লুটাথায়ন পার অক্সিডেজের উপস্থিতিতে। এবং ঠিক এই সময় কী হয়, আমাদের শরীরে বা সেলে যে H2O2 তৈরি হয়, সেই H2O2 কনভার্ট হয় কিসে? H2O-তে, মানে জলে কনভার্ট হয়। এই সময় কোন সময়? এই যে অ্যাক্টিভ গ্লুটাথায়ন ইনঅ্যাক্টিভ গ্লুটাথায়নে কনভার্ট হচ্ছে গ্লুটাথায়ন পার অক্সিডেজের উপস্থিতিতে, এই টাইমে H2O2 H2O-তে কনভার্ট হচ্ছে। কেন হয়? H2 হচ্ছে একটা রস। ঠিক আছে, H2 হচ্ছে একটা রস। রস কি? রস হচ্ছে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর এবং এটা থাকলে কী হবে, আমাদের সেলগুলো ডিস্ট্রয় হতে শুরু করবে, সেলের ক্ষতি হবে। ওই জন্য কী হয়, এই H2O2টা H2O-তে কনভার্ট হয়ে যায় এবং H2O2টা কোনো রকম কোনো ক্ষতিকর নয় এবং এর ফলে কী হয়, আমাদের আরবিসিরও কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, আরবিসির কোনো রকম কোনো প্রবলেম হয় না। এইবার ধরো এখানে বোঝা গেল যে কীভাবে আমাদের গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ কাজ করছে। আরেকবার বলে দিচ্ছি শর্ট ইয়েতে। HMP পাথওয়েতে, যে HMP পাথওয়ে আমাদের শরীরে চলে, সেই HMP পাথওয়েতে গ্লুকোজ 6 ফসফেট থেকে 6 ফসফোগ্লুকোনেটে কনভার্ট হয় G6PD এনজাইমের উপস্থিতিতে। দিয়ে অ্যাট দ্য এন্ড কী হয়, NADPH তৈরি হয়। ঠিক আছে, এই NADPH ইনঅ্যাক্টিভ গ্লুটাথায়নকে অ্যাক্টিভ গ্লুটাথায়নে কনভার্ট করে গ্লুটাথায়ন রিডাক্টেজের উপস্থিতিতে এবং এই অ্যাক্টিভ গ্লুটাথায়ন ইনঅ্যাক্টিভ গ্লুটাথায়নে কনভার্ট হয় আবার গ্লুটাথায়ন পার অক্সিডেজের উপস্থিতিতে। এবং ঠিক এই টাইমে শরীরের মধ্যে থাকা রস
মানে হচ্ছে H2O2 আরও অনেক ধরনের রস আছে, H2 হচ্ছে একটু বেশি ক্ষতিকর। এবং এই রস বা H2O2 মানে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড কী হয়, এই টাইমে ঠিক এই টাইমে এই হাইড্রোজেন পারঅক্সাইড জলে কনভার্ট হয় এবং এর কারণে আমাদের আরবিসির কোনো রকম কোনো ক্ষতি হয় না। ঠিক আছে, আরবিসি কোনো রকম কোনো ক্ষতি হয় না। এইবার ধরো যে G6PD আমাদের শরীরে কমে গেছে যে কোনো কারণে, কী কারণ, এর কারণ কি আমি বলবো। G6PD আমাদের শরীরে কমে গেছে, ঠিক আছে। এর ফলে কী হবে, ধরো G6PD নেই, তাহলে গ্লুকোজ 6-ফসফেট কনভার্ট হতে পারবে না। এক কথায় HMP পাথওয়ের অ্যাবনর্মালিটি দেখা যাবে, অর্থাৎ কী হবে, NADPH তৈরি হবে না। ঠিক আছে, NADPH তৈরি হবে না এবং NADPH তৈরি না হলে ইনঅ্যাক্টিভ গ্লুটাথায়ন অ্যাক্টিভ গ্লুটাথায়নে কনভার্ট হবে না। পরবর্তীকালে অ্যাক্টিভ গ্লুটাথায়ন আবার ইনঅ্যাক্টিভ গ্লুটাথায়ন কনভার্ট হবে না, গ্লুটাথায়ন পারঅক্সাইডেসে উপস্থিত, অর্থাৎ এই রিয়াকশানটা হবে না। এবং এই রিয়াকশানের টাইমে কী হচ্ছিল, H2O2 জলে কনভার্ট হচ্ছিল, তাই তো। তাহলে এই রিয়াকশানটা যদি না হয় তাহলে কিন্তু H2O2 জলে কনভার্ট হবে না। ঠিক আছে, তখন কী হবে, এই H2O2 আমাদের শরীরে বাড়তে শুরু করবে। বোঝা গেল, G6PD কমে গেলে NADPH তৈরি হবে না, NADPH তৈরি না হলে রিয়াকশানগুলো হবে না এবং এই রিয়াকশান না হলে H2O2 বা হাইড্রোজেন পারঅক্সাইড জলে কনভার্ট হবে না এবং H2O2 আমাদের শরীরে বাড়তে শুরু করবে। তখন কি হবে, এই H2O2 আমাদের শরীরে অক্সিডেটিভ ড্যামেজ ঘটিয়ে দেবে। আমাদের শরীরে কার অক্সিডেটিভ ড্যামেজ ঘটিয়ে দেবে, যে আরবিসি থাকে, ধরো এটা আরবিসি সেল মেমব্রেনের অক্সিডেটিভ ড্যামেজ ঘটিয়ে দেবে এবং এর ফলে কি হবে, ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হবে। বোঝা গেল, যখন G6PD কমে যাওয়ার ফলে কী হবে, যে রিয়াকশনগুলো কমপ্লিট হবে না, NADPH তৈরি হবে না এবং এর ফলে H2O2 বেড়ে যাবে। H2O2 বেড়ে যাওয়ার ফলে আরবিসি সেল মেমব্রেনকে ক্ষতি করবে, অক্সিডেটিভ ড্যামেজ ঘটাবে, এর ফলে इंट्रावास्कुलर हिमोलाइसिस घटाবে। मीनिंग क्या है, ब्लड ভেসেলের মধ্যে इंट्रावास्कुलर हिमोलाइसिस ঘটাবে। ঠিক আছে, এখানে দেখো G6PD কী করে, এখানে পরপর বলা হয়েছে, ফর্মেশন অফ NADPH ডিউরিং সিনথেসিস অফ 6-ফসফগ্লুকোনেট ফ্রম গ্লুকোজ 6-ফসফেট, অর্থাৎ গ্লুকোজ 6-ফসফেট থেকে 6-ফসফগ্লুকোনেট যে সময় তৈরি হয় সেই সময় G6PD এনজাইমের উপস্থিতিতে NADPH তৈরি হচ্ছে। ঠিক আছে, এবং এই NADPH কী করছে, ফর্মেশন অফ রিডিউস গ্লুটাথায়ন মানে হচ্ছে অ্যাক্টিভ ফর্ম যে গ্লুটাথায়ন বলছিলাম ওটাই রিডিউস গ্লুটাথায়ন, ওইটা অক্সিডাইজ গ্লুটাথায়ন মানে কি ইনঅ্যাক্টিভ গ্লুটাথায়ন। এই ইনঅ্যাক্টিভ গ্লুটাথায়ন থেকে রিডিউস গ্লুটাথায়ন বা অ্যাক্টিভ গ্লুটাথায়নে কনভার্ট হয়। ঠিক আছে, NADPH এর উপস্থিতিতে। পরবর্তীকালে এই ইনঅ্যাক্টিভ গ্লুটাথায়ন আবার অ্যাক্টিভ গ্লুটাথায়ন থেকে কনভার্ট হয় এনজাইম গ্লুটাথায়ন পারঅক্সাইডেসের উপস্থিতিতে। ঠিক আছে, গ্লুটাথায়ন পারঅক্সাইডেসের উপস্থিতিতে ইনঅ্যাক্টিভ ফর্মটা আবার তৈরি হচ্ছে এবং ঠিক এই টাইমে এই যে রিয়াকশানটা হচ্ছে, এই রিয়াকশানটা কী করছে, পারঅক্সিডেস অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডকে নিউট্রালাইজ করে দিচ্ছে। ঠিক আছে, নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। এর ফলে কী হচ্ছে, যে অক্সিডেটিভ ড্যামেজ যেটা হবে আরবিসির মেমব্রেনে, সেই অক্সিডেটিভ ড্যামেজটা কিন্তু হচ্ছে না, মানে নর্মাল অবস্থায় থাকছে। ঠিক আছে, বুঝে গেল। এবং এই G6PD যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে তো বললাম যে কী হবে, যে H2O2 কোনো রিয়াকশানই হবে না এবং H2O2 শরীরে বেড়ে যাবে এবং আরবিসি সেল মেমব্রেনের অক্সিডেটিভ ড্যামেজটা হবে, এর ফলে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হবে। ঠিক আছে, বোঝা গেল। এই G6PD ডেফিসিয়েন্সি যে অ্যানিমিয়াটা, এটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার যেখানে জিনের মিউটেশনে ঘটে এবং এই মিউটেশনের ফলে G6PD ডেফিসিয়েন্সি ঘটে এবং এটা হচ্ছে একটা এক্স লিঙ্ক রেসেসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, এটা হচ্ছে এক্স লিঙ্কড রেসেসিভ ডিসঅর্ডার এবং জিনের মিউটেশনের কারণে হয় এবং এটা মেনলি মেলকেই বেশি এফেক্ট করে, মেলটা এফেক্ট হয় এবং ফিমেলরা কেরিয়ার হয়। ঠিক আছে, এবং এই G6PD ডেফিসিয়েন্সি যদি হয় কোনো পেশেন্টের ক্ষেত্রে, ধরো কারোর জিনের মিউটেশন ঘটেছে, বাট তার ক্ষেত্রে কিন্তু ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস সবসময় দেখা যাবে না, নেভার স্পন্টেনিয়াস অকার। সবসময় যে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হবে সেটা সবসময় হবে না। কখন হবে, যদি কোনো এনভায়রনমেন্টাল এজেন্ট, বাইরে থেকে কোনো একটা এজেন্ট যতক্ষণ না শরীরের মধ্যে ঢুকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই হিমোলাইসিসটা দেখা যাবে না। এবং এনভায়রনমেন্টাল এজেন্টগুলো কী কী, ধরো কোনো ড্রাগ নিচ্ছে, ড্রাগ হচ্ছে প্রিমাকুইন, ক্লোরোকুইন, সালফোনামাইডস, এই সমস্ত ড্রাগ যদি নেয় সেক্ষেত্রে কিন্তু ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস শুরু হয়ে যাবে, যদি জিনের মিউটেশন ঘটে থাকে, G6PD এনজাইমে জিনের মিউটেশন যদি ঘটে থাকে, তখন কিন্তু এই ড্রাগ নেওয়ার ফলে তখন তার হিমোলাইসিস শুরু হয়ে যাবে। এবং বিভিন্ন ইনফেকশান যেরকম ভাইরাল হেপাটাইটিস, নিউমোনিয়া, টাইফয়েড ফিভার, এবং ফুড হচ্ছে ফাভাবিন যদি কেউ খায় এবং তার ক্ষেত্রে G6PD জিনের মিউটেশন ঘটে থাকে সেক্ষেত্রে তার কিন্তু ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস শুরু হয়ে যাবে। ঠিক আছে, কজ বোঝা গেল।
এবার হচ্ছে প্যাথোফিজিওলজি অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার অফ G6PD ডেফিসিয়েন্সি। এটা আমি অলরেডি বলে দিয়েছি যে G6PD ডেফিসিয়েন্সি হলে কী ঘটবে, তো এটা আরেকবার দেখে নিই চলো। G6PD যদি অ্যাক্টিভিটি কমে যায়, G6PD যদি শরীরে কমে যায় বা যদি অ্যাক্টিভিটি কমে যায়, তাহলে NADPH কমে যাবে, যেটা আগে বললাম। কারণ কোনো HMP পাথের সাইকেল হবে না, কমপ্লিট হবে না, এর ফলে NADPH তৈরি হবে না। এবং NADPH কমে গেলে GSH অর্থাৎ অ্যাক্টিভ গ্লুটাথায়নও কিন্তু কমে যাবে। ঠিক আছে, অ্যাক্টিভ গ্লুটাথায়নও কমে যাবে এবং রিয়াকশানগুলো কমপ্লিট হবে না। এর ফলে কী হবে, রস শরীরে বাড়তে থাকবে, অর্থাৎ H2O2 রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস শরীরে বাড়তে থাকবে। এবং এই টাইমে যদি কোনো রকম কোনো ইনফেকশান হয় বা ড্রাগ যদি নেয় বা ফাবাবিন যদি খাই, যেগুলো বললাম এই ড্রাগগুলো যদি নেয়, সেই সময় কী হবে, দুটো জিনিস হবে। একটা হচ্ছে অক্সিডাইজ হিমোগ্লোবিন প্রেসিপিটেট, অর্থাৎ হিমোগ্লোবিন ব্রেকডাউন হয়ে প্রেসিপিটেট হয়ে যাবে। ঠিক আছে, এবং প্রেসিপিটেট হয়ে যাওয়ার ফলে হিঞ্জ বডি দেখতে পাওয়া যাবে এবং বাইট সেল দেখতে পাওয়া যাবে। হিঞ্জ বডি মানে কী বলো তো? হিঞ্জ বডি মানে হচ্ছে যে ব্রেকডাউন অফ হিমোগ্লোবিন অ্যান্ড প্রেসিপিটেট অ্যাট ওয়ান সাইড, মানে একটা সাইডে ধরো, এবার ধরো একটা হিমোগ্লোবিন, এটা হচ্ছে আরবিসির মাঝে হিমোগ্লোবিনগুলো এইভাবে একটা প্রেসিপিটেট হয়ে যাবে, যাকে আমরা হিঞ্জ বডি বলি। এবং এই হিঞ্জ বডিটা কিন্তু G6PD ডেফিসিয়েন্সির ক্ষেত্রে দেখা যায়, এটা কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এবং কী হবে, বাইট সেলও দেখা যাবে। বাইট সেল কী জিনিস? বাইট সেল হচ্ছে এইভাবে একটা সেল, মানে এক জায়গায় মনে হবে যেন এক জায়গায় কামড় দিয়ে দিয়েছে, এইভাবে একটা সেল দেখতে পাওয়া যাবে, এটা একটা হবে। আর যেহেতু রস শরীরে বেড়ে যাচ্ছে, রস বেড়ে যাওয়ার ফলে অর্থাৎ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বেড়ে যাচ্ছে, ওই জন্য সেল মেমব্রেনের ইন্টিগ্রিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি কমে যাবে, অর্থাৎ সেল মেমব্রেন কিন্তু ড্যামেজ হতে শুরু করবে। এবং সেল মেমব্রেন ড্যামেজ হলে আরবিসিটা পুরোটাই ব্রেকডাউন হয়ে যাবে, একে আমরা হিমোলাইসিস বলছি, ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হবে। এবং যেহেতু এটা ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, ওই জন্য ব্লাড ভেসেলের মধ্যে বিলিরুবিনের পরিমাণ প্রচুর বেড়ে যাবে এবং জন্ডিস দেখা যাবে। ঠিক আছে, জন্ডিস কিন্তু দেখা যাবে G6PD ডেফিসিয়েন্সির ক্ষেত্রে, জন্ডিস দেখা যায়। এছাড়াও অ্যানিমিয়া তো হবেই, যেহেতু আরবিসি কমে যাচ্ছে। আর হিমোগ্লোবিন ইউরিয়া হবে, যেহেতু ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হচ্ছে, ব্লাড ভেসেলের মধ্যে কী হচ্ছে, আরবিসি ব্রেকডাউন হচ্ছে, ওই জন্য হিমোগ্লোবিন কিন্তু ইউরিনের মাধ্যমে বেরিয়ে আসবে, যাকে আমরা হিমোগ্লোবিন ইউরিয়া বলছি। এছাড়াও শরীরের রেটিকুলোসাইট কিন্তু বেড়ে যাবে, রেটিকুলোসাইটোসিস হবে। ঠিক আছে, এগুলো প্যাথোফিজিওলজিতে দেখা যায়। এবার হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিস। ল্যাবরেটরি ডায়াগনোসিস কী করতে হবে? দুটো টাইমে একটা করা যেতে পারে, একটা হচ্ছে ডিউরিং নর্মাল ফেজ, দুটো টাইমে কী কী দেখা যাবে এটা এখানে দেখিয়েছি। আর হচ্ছে ডিউরিং হিমোলাইটিক ফেজ। ডিউরিং নর্মাল ফেজ মানে কখন, যখন ধরো কোনো রকম কোনো ড্রাগ নাওনি, অর্থাৎ এনভায়রনমেন্টাল এজেন্ট তোমার শরীরের মধ্যে ঢোকেনি, সেই সময় কী হবে, নো অ্যানিমিয়া ইজ এভিডেন্ট বাট রেড সেল সার্ভাইভাল ইজ ডিক্রিজ। মানে হচ্ছে অ্যানিমিয়া হয়তো দেখা যাবে না, অত যে টাইমে হয়তো এনভায়রনমেন্টাল এজেন্ট ঢোকেনি সেই টাইমে হয়তো অ্যানিমিয়া দেখা যাবে না, বাট আরবিসির যে সেলফ লাইফ 120 দিন, তার থেকে হয়তো কমে যাবে, হয়তো 80 দিন 90 দিন বা তার থেকেও কমে যেতে পারে। এইভাবে এই জিনিসটা হবে ডিউরিং নর্মাল ফেজ। আর এবার যখন হিমোলাইটিক ফেজ আসবে, অর্থাৎ যখন এনভায়রনমেন্টাল এজেন্ট শরীরের মধ্যে ঢুকবে, সেই টাইমে কী হবে, ফিচার্স অফ ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস দেখা যাবে, হিমোগ্লোবিন ইউরিয়া দেখা যাবে, জন্ডিস দেখা যাবে, এই সমস্তগুলো আমরা দেখতে পাবো। এছাড়াও পিবিএস অর্থাৎ পেরিফেরাল ব্লাড স্মেয়ার যদি করি, নর্মোক্রমিক অ্যানিমিয়া দেখা যাবে। ঠিক আছে, আরবিসি সাইড শেপের কোনো রকম কোনো চেঞ্জ হবে না, এবং হিঞ্জ বডি আর বাইট সেল দেখা যাবে। হিঞ্জ বডিটা কি, ডিমনস্ট্রেটেড বাই সুপ্রাভাইটাল স্টেন। হিঞ্জ বডিটা কি, এটা হচ্ছে হিমোগ্লোবিন এক জায়গায় জড়ো হয়ে যায় আরবিসির মধ্যে। এবং এই হিঞ্জ বডিটা নর্মালি আমরা লেসম্যান স্টেন বা ব্লাডের যে স্টেনগুলো করে থাকি, রিড স্টেন, এগুলো স্টেন করে কিন্তু আমরা হিঞ্জ বডি দেখতে পাবো না। হিঞ্জ বডি দেখতে হলে আমাকে সুপ্রাভাইটাল স্টেন করতে হবে। সুপ্রাভাইটাল স্টেন কোথায় আর কোথায় কাজে লাগে, রেটিকুলোসাইট দেখার জন্য, রেটিকুলোসাইট টেস্ট করার জন্য কিন্তু সুপ্রাভাইটাল স্টেনের দরকার হয়, এবং এই হিঞ্জ বডির জন্য কিন্তু সুপ্রাভাইটাল স্টেনই করতে হবে। এছাড়াও বাইট সেল দেখতে হবে। ঠিক আছে, এখানে দেখো দেখিয়েছি হিঞ্জ বডি কেমন দেখতে হয়। এই হচ্ছে হিঞ্জ বডি, এটা হচ্ছে আরবিসি টোটালটা, এবং এখানে এই হিমোগ্লোবিনটা এক জায়গায় জড়ো হয়ে গেছে, যাকে হিঞ্জ বডি বলা হচ্ছে, এবং এটা হচ্ছে বাইট সেল। এগুলো কিন্তু G6PD ক্ষেত্রে দেখা যাবে। এবং G6PD কিছু অ্যাসে হয়, কিছু টেস্ট করা যায়। এক নম্বর হচ্ছে মেট হিমোগ্লোবিন রিডাক্টাস টেস্ট, মেট হিমোগ্লোবিন রিডাকশান টেস্ট বা এমআরটি টেস্ট। এমআরটি টেস্ট কিন্তু G6PD ডেফিসিয়েন্সির ক্ষেত্রেই করা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যে এমআরটি টেস্ট কোন অ্যানিমিয়ার ক্ষেত্রে করা হয়, এভাবে কোশ্চেন কিন্তু আসে। এছাড়াও ফ্লুরোসেন্ট স্ক্রিনিং টেস্ট অ্যান্ড অ্যাসকর্বেট সায়ানাইড স্ক্রিনিং টেস্ট। ঠিক আছে, অ্যাসকর্বেট সায়ানাইড স্ক্রিনিং টেস্ট। এছাড়াও ডাইরেক্ট এনজাইম অ্যাসেও করা যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিসের মধ্যে পড়ে। ঠিক আছে, বোঝা গেল? চলো আরেকবার পুরোটা দেখিয়ে দিই। G6PD ডেফিসিয়েন্সি কী বললাম, G6PD হচ্ছে একটা এনজাইম, যেটা
এইচএমপি পাথওয়েতে কাজে লাগে। এছাড়াও আরেকটা এনজাইম আছে যেটা পাইরুভেট কাইনেজ, যেটার ডেফিসিয়েন্সি ঘটলেও কিন্তু অ্যানিমিয়া হয়ে থাকে, এবং এটা কাজে লাগে কোথায়? গ্লাইকোলাইসিস পাথওয়েতে। এবং জি6PD কাজে লাগে এইচএমপি পাথওয়েতে। ঠিক আছে, কীভাবে কাজে লাগে? এই যে জি6PD গ্লুকোজ 6 ফসফেটকে 6 ফসফোগ্লুকোনেটে কনভার্ট করে, এবং এই টাইমে এনএডিপিএইচ তৈরি হয়। এই এনএডিপিএইচ কী করে? ইনঅ্যাক্টিভ গ্লুটাথায়নকে অ্যাক্টিভ গ্লুটাথায়নে কনভার্ট করে, এবং কার উপস্থিতিতে? গ্লুটাথায়ন রিডাক্টেজের উপস্থিতিতে। এবং কী হয়? এই পরবর্তীকালে আরেকটা রিয়াকশন হয়, যেটা হচ্ছে অ্যাক্টিভ গ্লুটাথায়ন ইনঅ্যাক্টিভ গ্লুটাথায়নে কনভার্ট হয় গ্লুটাথায়ন পারঅক্সিডেসের উপস্থিতিতে। এবং এই টাইমে কী হয়? যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস রস, যেটা হচ্ছে H2O2, এই H2O2 জলে কনভার্ট হয়। ঠিক আছে, এবং এর ফলে কোনো রকম কোনো অক্সিডেটিভ ড্যামেজ দেখা যায় না। ঠিক আছে, এবং যদি এই জি6PD ডেফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে গ্লুকোজ 6 ফসফেট 6 ফসফোগ্লুকোনেটে কনভার্ট হবে না। অর্থাৎ এই এনজাইম যদি কমে যায়, 6 ফসফোগ্লুকোনেট কিন্তু তৈরি হবে না গ্লুকোজ 6 ফসফেট থেকে। অর্থাৎ এক কথায় এইচএমপি পাথওয়েতে অ্যাবনর্মালিটি দেখা যাবে, এবং এনএডিপিএস তৈরি হবে না। এবং এই এনএডিপিএস তৈরি না হলে ইনঅ্যাক্টিভ গ্লুটাথায়ন অ্যাক্টিভ গ্লুটাথায়নে কনভার্ট হবে না, এবং পরবর্তীকালে অ্যাক্টিভ গ্লুটাথায়ন ইনঅ্যাক্টিভ গ্লুটাথায়নের যে রিয়াকশানটা, অ্যাক্টিভ গ্লুটাথায়ন থেকে ইনঅ্যাক্টিভ গ্লুটাথায়ন তৈরি হওয়ার যে রিয়াকশানটা, এটাও কিন্তু হবে না। এবং এই রিয়াকশানটা না হলে H2O2 জলে কনভার্ট হবে না, এবং এই H2O2 শরীরের মধ্যে বাড়তে শুরু করবে, এবং আরবিসি যে সেল মেমব্রেন তাকে ক্ষতি করতে শুরু করবে। বুঝে গেল? এটা কি বললাম? এটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার, যেখানে জিনের মিউটেশন ঘটে, এবং এক্স লিঙ্ক রিসেসিভ। এটা মেলের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, এবং ফিমেলের ক্ষেত্রে অত এটা কেরিয়ার হয়, এফেক্টেড হয় না। এবং এটা ইন্টারভাস্কুলার হিমোলাইসিস ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত এনভায়রনমেন্টাল কোনো এজেন্ট শরীরের মধ্যে না ঢুকবে। এবং এনভায়রনমেন্টাল এজেন্টগুলো কী কী? ড্রাগ হচ্ছে প্রাইমাকুইন, ক্লোরোকুইন, সালফোনামাইড। ইনফেকশন কী কী? ভাইরাল হেপাটাইটিস, নিউমোনিয়া অ্যান্ড টাইফয়েড ফিভার। আর ফুড হচ্ছে ফাবামিন। এগুলো শরীরের মধ্যে ঢুকলে ইন্টারভাস্কুলার হিমোলাইসিস শুরু হবে, তখন গিয়ে অ্যানিমিয়া দেখতে পাবো। ঠিক আছে, মানে ফিচার কী কী? জি6PD যদি কমে যায়, এনএডিপিএইচ কমে যাবে, জিএসএইচ তৈরি হবে না, অর্থাৎ অ্যাক্টিভ গ্লুটাথায়ন তৈরি হবে না, এবং পরবর্তীকালে রস বেড়ে যাবে। রস বেড়ে যাওয়ার ফলে সেল মেমব্রেনের ড্যামেজ ঘটবে। যখন এগুলো ঢুকবে, ইনফেকশাস এজেন্ট বা ড্রাগ বা ফাবাবিন যখন শরীরের মধ্যে ঢুকবে, তখন ইন্টারভাস্কুলার হিমোলাইসিস শুরু হবে, এবং অক্সিডাইজ হিমোগ্লোবিন অক্সিডাইজ হয়ে প্রেসিপিটেট হয়ে যাবে, এবং হিঞ্জ বডি আর বাইট সেল দেখা যাবে। এর ফলে হিমোলাইসিস ঘটবে, অ্যানিমিয়া দেখা যাবে, বিলিরুবিন শরীরের মধ্যে বেড়ে যাবে, জন্ডিস দেখা যাবে, এবং রেটিকুলোসাইট শরীরে বেড়ে যাবে। ঠিক আছে, ল্যাবরেটরি ডায়াগনোসিস কী বললাম? ল্যাবরেটরি ডায়াগনোসিস দুটো টাইমে করা যাবে। একটা হচ্ছে নর্মাল অবস্থায়, যখন কোনো এনভায়রনমেন্টাল এজেন্ট ঢোকেনি, আর একটা হচ্ছে যখন এনভায়রনমেন্টাল এজেন্ট ঢুকেছে। যখন এনভায়রনমেন্টাল এজেন্ট ঢোকেনি, অর্থাৎ নর্মাল অবস্থায়, সেক্ষেত্রে কোনো রকম অ্যানিমিয়া হয়তো দেখা যাবে না, বাট আরবিসির সেলফ লাইফ কমে যাবে। ঠিক আছে, আর ডিউরিং হিমোলাইটিক ফেস ইন্টারভাস্কুলার হিমোলাইসিস দেখা যাবে, জন্ডিস দেখা যাবে, বিলিরুবিন বেড়ে যাবে, পেরিফেরাল ব্লাড স্মেয়ারে হিঞ্জ বডি দেখা যাবে, আর বাইট সেল দেখা যাবে। হিঞ্জ বডি দেখার জন্য আমাকে কী করতে হবে? সুপ্রাভাইটাল স্টেন করতে হবে। এছাড়াও জি6PD আছে, যেগুলো মেট হিমোগ্লোবিন রিডাকশন টেস্ট বা এমআরটি টেস্ট, ফ্লুরোসেন্ট স্ক্রিনিং টেস্ট অ্যান্ড অ্যাসকরবেট সায়ানাইড স্ক্রিনিং টেস্ট, এগুলো করা যাবে, আর ডাইরেক্ট এনজাইম টেস্ট করা যাবে। ঠিক আছে, হিঞ্জ বডি আর বাইট সেল দেখতে পাচ্ছ, এরকম শেপ হবে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন হয়ে যাবে। এবং কোনো রকম কোনো কিছু জানার থাকলে এই নাম্বারে হাই লিখে পাঠাবে। থ্যাংক ইউ।